হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ একাডেমি। কুইক জিকে রিভিশন সিরিজের এই ভিডিওতে আমরা ভারতের সংবিধানের বিভিন্ন উৎস সম্পর্কে জেনে নেব। অর্থাৎ ভারতের সংবিধানের কোন কোন বিষয় কোন কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সে বিষয়ে এই ভিডিওতে আমরা পুরোপুরিভাবে জেনে নেব। এবং বলে রাখি, এখানে স্লাইডে যে লেখাগুলো থাকবে সেগুলো ইংরাজিতেই থাকবে, কিন্তু আমি বাংলাতে পুরো ডিটেলস বলে দেব। তো আশা করি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে। তো তোমরা সবাই জানো যে প্রায় 60টা দেশের সংবিধান ভালো করে স্টাডি করার পর সেই সমস্ত সংবিধানের যে গুরুত্বপূর্ণ অংশগুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো ভারতের সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছে। তো আমরা এই ভিডিওতে আজকে জেনে নেব যে কোন দেশের সংবিধান থেকে ভারতের সংবিধানের কোন বিষয় গৃহীত হয়েছে। তো দেরি না করে আজকের বিষয়টি সম্পর্কে জেনে নেওয়া যাক। এবং মনে রাখবে, এই কুইক জিকে রিভিশন সিরিজের ভিডিও কখনোই অনেক বড় হবে না। এটা অল্প সময়ের মধ্যে ম্যাক্সিমাম ইনফরমেশন দেওয়ার জন্য এই কুইক জিকে রিভিশন সিরিজ। তো এই কুইক জিকে রিভিশন সিরিজ একদিন ছাড়া ছাড়া আসে। আজকে ভিডিও দিচ্ছি, কালকে আর দেবো না, তারপরের দিনে দেবো। তো কালকে একটা যে সিরিজ আছে জিকে বুস্টার 3000+ স্পেশাল এমসিকিউ, সেই সিরিজের ভিডিও আপলোড করব। তো তোমরা দেখে নিও। প্রথম যেটা আসে সেটা দেখো, ব্রিটিশ কনস্টিটিউশন, মানে গ্রেট ব্রিটেনের যে কনস্টিটিউশন সেই সংবিধান থেকে ভারতের সংবিধানে কোন কোন অংশগুলো নেওয়া হয়েছে। প্রথম যেটা নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো পার্লামেন্টারি গভর্নমেন্ট। পার্লামেন্টারি গভর্নমেন্ট মানে কি? সংসদীয় শাসন ব্যবস্থা। তোমরা জানো যে ভারতে পার্লামেন্ট রয়েছে, তো সেই সংসদীয় যে সরকার বা সংসদীয় যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাটা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। তাহলে পার্লামেন্টারি গভর্নমেন্টের অর্থ হলো সংসদীয় শাসন ব্যবস্থা, যেটা আমাদের সংবিধানের 74 এবং 75 নম্বর ধারায় রয়েছে। সিঙ্গেল সিটিজেনশিপ অর্থাৎ কি? এক নাগরিকত্ব বা একক নাগরিকত্ব। এর অর্থ কি? মানে আমাদের দেশে নাগরিকত্ব হয় যেটা, সেটা ভারতের নাগরিকত্ব। এমনটা হয় না যে আমি পশ্চিমবঙ্গে থাকি মানে আমার নাগরিকত্ব পশ্চিমবঙ্গে থাকবে, আবার ভারতে আছি মানে ভারতের নাগরিকত্ব হবে, এরকমটা নয়। আমাদের দেশের নাগরিকত্ব একটাই, যেটা ভারতীয়, ভারতের নাগরিকত্ব। তুমি যে রাজ্যেই থাকো না কেন, তোমার নাগরিকত্ব ভারতের হিসাবেই দেওয়া হয়। তাই আমাদের দেশে এক নাগরিকত্ব রয়েছে। কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রে দ্বি-নাগরিকত্ব নীতি চলে, অর্থাৎ সেখানকার স্টেটের জন্য একটা আলাদা সিটিজেনশিপ আর পুরো দেশ আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য আলাদা সিটিজেনশিপ। কিন্তু আমাদের দেশে তা হয় না। এবং আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারায় এই সিঙ্গেল সিটিজেনশিপ বা একক নাগরিকত্ব বা এক নাগরিকত্বের বিষয়টা বলা রয়েছে। এই আর্টিকেলটাও জেনে রাখবে, আর্টিকেল সম্পর্কেও পরীক্ষায় অনেক সময় আসে। নেক্সট যেটা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে সেটা হলো বাইক্যামেরালিজম। বাইক্যামেরালিজম এর মানে হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, সহজ কথায়। তো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা মানে কি? আশা করি তোমরা জানো যে আমাদের দেশে যে পার্লামেন্ট রয়েছে তার দুটো কক্ষ রয়েছে, একটা হচ্ছে উচ্চ কক্ষ আর একটা নিম্ন কক্ষ। তো এই যে আইনসভার দুটো কক্ষ, এটাকে ইংরেজিতে বলে বাইক্যামেরালিজম। তো আমাদের দেশের সংবিধানের এই বাইক্যামেরালিজম বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বা সংসদের যে ধারণাটা, সেটা নেওয়া হয়েছে গ্রেট ব্রিটেনের কনস্টিটিউশন থেকে। নেক্সট, রুল অফ ল। রুল অফ ল মানে কি? রুল অফ ল মানে হচ্ছে যে আইনের শাসন। এই যে আইনের শাসন বা রুল অফ ল, এই কনসেপ্টটাও কিন্তু নেওয়া হয়েছে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে, তোমরা জেনে রাখবে। এবং শুধুমাত্র রুল অফ ল নয়, শুধুমাত্র যে রুল অফ ল তাই নয়, তার পাশাপাশি কীভাবে আইন প্রণয়ন হবে সেই আইন প্রণয়নের পদ্ধতিও এই ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। নেক্সট, ক্যাবিনেট সিস্টেম। ক্যাবিনেট সিস্টেম মানে কি? যে মন্ত্রিসভা, যে প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বে একটা মন্ত্রিসভা থাকবে, এই বিষয়টাও ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। তো টোটাল এই কটা বিষয় ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। এছাড়া যেগুলো নেওয়া হয়েছে সেগুলো ছোটো ছোটো বিষয়, যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এই পাবলিক অ্যাকাউন্টস কমিটিও কিন্তু ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। এছাড়া যে লোকসভার যে স্পিকারের যে কনসেপ্ট, সেই লোকসভার স্পিকারের কনসেপ্টটাও কিন্তু ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। এগুলো এখানে লেখা নেই, লোকসভার স্পিকারের যে কনসেপ্ট বা পাবলিক অ্যাকাউন্টস কমিটি, তো এগুলো মনে রাখবে। এগুলো সম্পর্কে পরীক্ষাতে আসে না, তোমরা খাতায় লিখে নিতে পারো। তাহলে কী কী নেওয়া হয়েছে? সংসদীয় শাসন ব্যবস্থা, একক নাগরিকত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, আইনের শাসন এবং আইন প্রণয়নের পদ্ধতি, তার পাশাপাশি ক্যাবিনেট সিস্টেম অর্থাৎ মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদের যে ধারণাটা, এগুলো হচ্ছে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। নেক্সট, এরপর জেনে নেব যে আমেরিকান কনস্টিটিউশন থেকে কোন কোন বিষয়গুলো নেওয়া হয়েছে। মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে সংবিধান, সেই সংবিধান থেকে কোন কোন বিষয়গুলো ভারতের সংবিধানে নেওয়া হয়েছে। প্রথম যেটা আসে সেটা হলো ফান্ডামেন্টাল রাইট। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারের ধারণাটা আমেরিকান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে।
এছাড়াও আরেকটা বিষয় নেওয়া হয়েছে, যেটা হলো প্রস্তাবনা বা প্রিয়াম্বেলের ধারণাটাও কিন্তু আমেরিকার যে কনস্টিটিউশন সেখান থেকে নেওয়া হয়েছে। ওটা প্রথমে লিখলেই ভালো হতো। তো মনে রাখবে প্রিয়াম্বেল এবং ফান্ডামেন্টাল রাইটস এই দুটোই আমেরিকান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। মৌলিক অধিকারের প্রত্যেকটা ধারা সম্পর্কে তোমাদেরকে ভালো করে পড়তে হবে, এখান থেকে অনেক প্রশ্ন আসে। তো আমি সহজভাবে এখানে বলে দিচ্ছি যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের যে ধারণাটা সেটা আমেরিকান কনস্টিটিউশন থেকে এসেছে, যেটা ভারতের সংবিধানের আর্টিকেল 12 থেকে 35 মধ্যে রয়েছে। নেক্সট যেটা আমেরিকান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে সেটা হলো ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি অ্যান্ড জুডিশিয়াল রিভিউ। এর অর্থ কি? ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি তার মানে কি বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং বিচার বিভাগীয় পুনর্বিবেচনা। মানে কি? মানে বলতে চাইছে এটা যে আমাদের দেশের যে বিচার বিভাগ রয়েছে সেই বিচার বিভাগ আইন বিভাগ এবং শাসন বিভাগের থেকে মুক্ত, আলাদাভাবে কাজ করতে পারে। এবং জুডিশিয়াল রিভিউ এর অর্থ হচ্ছে যে যদি সুপ্রিম কোর্ট কোনো রায় দিয়ে দেয় তারপরে সেই রায়ের সে পুনর্বিবেচনা করতে পারে, অর্থাৎ রায় পুনর্বিবেচনা করার ক্ষমতা কোর্টের রয়েছে, এটা এখানে বলছে জুডিশিয়াল রিভিউ করার। জুডিশিয়াল রিভিউ এক কথায় বাংলায় বলতে হবে যে বিচার বিভাগীয় পুনর্বিবেচনা। এটা হচ্ছে এক্সাক্ট বাংলা, বিচার বিভাগীয় পুনর্বিবেচনা। নেক্সট যেটা আমেরিকার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে সেটা হলো পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ আমাদের দেশে যে উপরাষ্ট্রপতি রয়েছে এবং তিনি যে রাজ্যসভার চেয়ারম্যান, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আমেরিকার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। এবং এই যে পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতির যে পোস্ট আমাদের দেশের সংবিধানের 63 নম্বর ধারায় বলা রয়েছে। এটাও বহু পরীক্ষাতে আসে যে কত নম্বর ধারায় ভাইস প্রেসিডেন্টের পোস্ট সম্পর্কে বলা হয়েছে। তো মনে রাখবে 63 নম্বর ধারায় বলা হয়েছে। নেক্সট যে বিষয়টা আমেরিকার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে সেটা হলো ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট। ইমপিচমেন্ট মানে কি? ইমপিচমেন্ট মানে হচ্ছে আমাদের দেশের রাষ্ট্রপতির পদত্যাগ করার পদ্ধতি। মানে রাষ্ট্রপতি যে পদ্ধতিতে পদত্যাগ করে সেটাকে বলা হয় হচ্ছে ইমপিচমেন্ট পদ্ধতি। তো এই ইমপিচমেন্ট পদ্ধতির যে বিষয়টা সেটাও কিন্তু আমেরিকার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। এবং ভারতের সংবিধানের 61 নম্বর ধারায় এই ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট এই বিষয়টা রয়েছে। এবং মনে রাখবে এখনও পর্যন্ত ভারতের কোনো রাষ্ট্রপতি তাকে এই ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে পদচ্যুত করানো হয়নি, কোনো রাষ্ট্রপতির ক্ষেত্রে হয়নি। নেক্সট যে বিষয়টা আমেরিকা কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে সেটা হলো রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজেস। এর অর্থ কি? আর সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজকে কীভাবে তার পদ থেকে সরিয়ে দেওয়া যাবে, রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজেস, এই বিষয়টাও নেওয়া হয়েছে। মানে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজের অপসারণের যে পদ্ধতি সেটাও কিন্তু নেওয়া হয়েছে আমেরিকার কনস্টিটিউশন থেকে। তো এই বিষয় কটা মনে রাখবে, মৌলিক অধিকার, প্রস্তাবনা, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচার বিভাগ ও পুনর্বিবেচনা, পাশাপাশি ভাইস প্রেসিডেন্টের পোস্ট এবং রাষ্ট্রপতির যে পদত্যাগের পদ্ধতি এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অপসারণের পদ্ধতি, এই পুরো বিষয়টা কিন্তু নেওয়া হয়েছে আমেরিকার কনস্টিটিউশন থেকে। তোমরা এটা স্লাইডটা স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে নিতে পারো, তোমাদের খুবই কাজে আসবে। দেখো পরীক্ষাতে এখান থেকে বহু প্রশ্ন আসে, বহু রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসে। নেক্সট আইরিশ কনস্টিটিউশন মানে আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে কোন কোন বিষয়গুলো নেওয়া হয়েছে। তো ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি তার মানে কি? না রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। এর অ্যাকচুয়াল বাংলা হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। অর্থাৎ আমাদের দেশের সংবিধান সরকারকে, যে রাজনৈতিক দলের সরকারই হোক না কেন, সরকারকে একটা নির্দেশ দেয় যে কীভাবে তোমাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন কোন নীতি তোমাকে গ্রহণ করতে হবে। সেই নীতিটা, এই যে কনসেপ্টটা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, এটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। ভারতের সংবিধানের 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে এটা রয়েছে। 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে এটা রয়েছে। এর মধ্যে অনেক রকমের ধারা আছে, সেখান থেকে আলাদা আলাদাভাবে বিভিন্ন প্রশ্ন আসে। তোমরা এই ধারাগুলো প্রত্যেকটা সম্পর্কেই বিশদে পড়ে নেবে বইতে, আমি পরে পারলে দিয়ে দেবো ভিডিও। নেক্সট যে বিষয়টা আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে সেটা হলো মেথড অফ প্রেসিডেন্ট ইলেকশন, অর্থাৎ রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হবে বা রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি, যেটা ভারতের সংবিধানের 55 নম্বর ধারায় বলা হয়েছে, সেই বিষয়টাও আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তাহলে কী হলো বিষয়টা? না রাষ্ট্রপতিকে কীভাবে অপসারণ করা হবে সেই বিষয়টা নেওয়া হয়েছে হচ্ছে আমেরিকার কনস্টিটিউশন থেকে, কিন্তু রাষ্ট্রপতিকে কীভাবে নির্বাচিত করা হবে সেটা নেওয়া হয়েছে আইরিশ কনস্টিটিউশন থেকে, যেটা ভারতের সংবিধানের 55 নম্বর ধারায় রয়েছে। নেক্সট যে বিষয়টা নেওয়া হয়েছে আইরিশ কনস্টিটিউশন থেকে সেটা হলো যে নমিনেশন অফ মেম্বার অফ রাজ্যসভা। অর্থাৎ তোমরা জানো হয়তো যে রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জন মেম্বারকে নমিনেট করে, তো সেই বিষয়টা আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটা বহু পরীক্ষাতে আসে যে রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করতে পারে। তো রাজ্যসভার 12 জন সদস্যকে
রাষ্ট্রপতি মনোনীত করতে পারে। এবং এই যে বিষয়টা, এই বিষয়টাও কিন্তু নেওয়া হয়েছে আইরিশ কনস্টিটিউশন থেকে। নেক্সট হচ্ছে কানাডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ কানাডার সংবিধান থেকে ভারতের সংবিধানে কোন কোন বিষয় নেওয়া হয়েছে। ফেডারেশন উইথ আ স্ট্রং সেন্টার, মানে কি ফেডারেশন উইথ আ স্ট্রং সেন্টার, এর অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কিন্তু কেন্দ্র শক্তিশালী বা কেন্দ্র বেশি শক্তিশালী, এটা বলতে হবে। ফেডারেশন উইথ আ স্ট্রং সেন্টার, আমাদের রাষ্ট্রের কাঠামো কি, আমাদের রাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্রীয়, কিন্তু তবুও আমাদের সেন্টারই বেশি শক্তিশালী। এটা বলার কারণ হচ্ছে এটাই যে যখন এমার্জেন্সি হয় তখন কিন্তু রাজ্যের হাতে তেমন ক্ষমতা থাকে না, পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে বা সেন্ট্রালের হাতে ক্ষমতা থাকে। সহজ কথা, মানে স্টেট গভর্নমেন্টের ক্ষমতা খর্ব করে দেওয়া যায় জরুরি অবস্থার সময়, যে ক্ষমতাটা কেন্দ্র সরকারের কাছে থাকে। যদি তোমরা ভালো করে পড়ো পলিটি, দেখবে যে এরকম অনেক বিষয় আছে, যদি এমন হয় যে কেন্দ্র আইন তৈরি করেছে কোনো একটা বিষয়ে, আবার রাজ্য আইন তৈরি করেছে সেই বিষয়ে, ঠিক আছে, তখন কি হবে না, রাজ্যের যে আইন সেই আইনটা বাতিল হয়ে যাবে, অর্থাৎ কি কেন্দ্রের আইনটা কার্যকর হবে। অর্থাৎ কি এর থেকে বোঝা যাচ্ছে যে রাজ্যের ক্ষমতা রয়েছে, কিছু কিছু ক্ষমতা রয়েছে, ঠিক আছে, কিন্তু কেন্দ্রের ক্ষমতা অনেক বেশি, স্ট্রং সেন্টার। এই ফেডারেশন উইথ আ স্ট্রং সেন্টার এর অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং শক্তিশালী কেন্দ্র। নেক্সট যে বিষয়টা ক্যানাডিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া হচ্ছে সেটা হলো অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট গভর্নর বাই দ্য সেন্টার, মানে আমাদের রাজ্য শুধুমাত্র নয়, প্রত্যেকটা রাজ্যে আমাদের দেশে যে গভর্নর আছে, রাজ্যের গভর্নর, তো সেই গভর্নরকে কেন্দ্র সরকার নিয়োগ করে, সেন্টার নিয়োগ করে, এই বিষয়টাও কিন্তু নেওয়া হয়েছে কানাডার কনস্টিটিউশন থেকে। এবং এই গভর্নরের নিয়োগের বিষয়টা ভারতের সংবিধানের 155 নম্বর ধারায় বলা হয়েছে। অ্যাকচুয়ালি গভর্নরকে নিয়োগ করে রাষ্ট্রপতি, এটা তোমরা জেনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে যে কত নম্বর ধারা অনুসারে রাজ্যের গভর্নরকে কেন্দ্র নিয়োগ করে, 155 নম্বর ধারা অনুযায়ী। তো আর একটা যে বিষয় কানাডিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে সেটা হলো অ্যাডভাইজরি জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট। এর মানে কি না, রাষ্ট্রপতি দুটো বিষয়ে জুডিশিয়ারির কাছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারে। তো দুটো বিষয় সম্পর্কে তুমি তো যখন সুপ্রিম কোর্ট পড়বে তখন এই বিষয়টা ভালো করে ডিটেলসে পড়বে যে কোন দুটো বিষয়ে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারে। এবং এমনও আছে যে কোনো একটা পরামর্শ সুপ্রিম কোর্ট দিতেও পারে, নাও দিতে পারে, ঠিক আছে। আবার এমনটাও আছে যে সুপ্রিম কোর্টের পরামর্শ রাষ্ট্রপতি মানতেও পারে, নাও মানতে পারে। তো এই যে পুরো বিষয়টা, এটাকেই বলা হয় অ্যাডভাইজরি জুরিসডিকশন। তো তোমরা যখন সুপ্রিম কোর্ট পড়বে তখন সেখানে অ্যাডভাইজরি জুরিসডিকশনের বিষয়টা আছে, তোমরা সেটা পড়ে নিও। তো এই যে বিষয়টা অ্যাডভাইজরি জুরিসডিকশন, এটা ভারতের সংবিধানের 143 নম্বর ধারায় রয়েছে, আলাদা করে পরীক্ষায় আসে। ভারতের সংবিধানের 143 নম্বর ধারায় যে পরামর্শ দানের ক্ষমতা সুপ্রিম কোর্টের, সেটা রয়েছে। নেক্সট অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ অস্ট্রেলিয়ার সংবিধান থেকে ভারতের সংবিধানের কোন কোন বিষয় নেওয়া হয়েছে। তো প্রথম যেটা নেওয়া যেটা হলো কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট মানে কি, যুগ্ম তালিকা। ভারতের সংবিধানে এই যুগ্ম তালিকার বিষয়টা বলা হয়েছে 246 নম্বর ধারায়। নেক্সট যে বিষয়টা অস্ট্রেলিয়া কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে সেটা হলো জয়েন্ট সিটিং অফ টু হাউস অফ পার্লামেন্ট। জয়েন্ট সিটিং অফ দ্য টু হাউস অফ পার্লামেন্ট, এর অর্থ হচ্ছে পার্লামেন্টের যৌথ অধিবেশন। তো এই যে যৌথ অধিবেশনের ধারণাটা বা জয়েন্ট সিটিংয়ের যে কনসেপ্টটা, সেটাও কিন্তু অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভায় একসঙ্গেই অধিবেশন হয়, লোকসভা এবং রাজ্যসভার অধিবেশনটা একসঙ্গে হয়। তো ভারতের সংবিধানে 108 নম্বর ধারায় এই জয়েন্ট সিটিংয়ের বিষয়টা বলা রয়েছে। নেক্সট সোভিয়েত কনস্টিটিউশন, অর্থাৎ রাশিয়ার যে সংবিধান, আগে তো রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ছিল, তো সেই সোভিয়েত বা রাশিয়ার কনস্টিটিউশন থেকে যে বিষয়গুলো নেওয়া হয়েছে দেখে নাও। ফান্ডামেন্টাল ডিউটিস, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ফান্ডামেন্টাল ডিউটিস, যেটা রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে বা সোভিয়েত সংবিধান থেকে নেওয়া হয়েছে, যেটা ভারতের সংবিধানের 51A নম্বর ধারায় রয়েছে। 51A এই ধারাতে এই ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্যের ধারণা রয়েছে। এবার মনে রাখবে, ভারতের সংবিধান যখন শুরু হয়েছিল তখন কিন্তু এই মৌলিক কর্তব্যের ধারণাটা ছিল না। পরবর্তীকালে 42 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে এই মৌলিক কর্তব্য বিষয়টি ভারতের সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছে এবং বর্তমানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে, এটা মনে রাখবে। এবং মৌলিক কর্তব্যের যে ডিটেলস রয়েছে, প্রত্যেকটা আর্টিকেল, সেগুলো ভালো করে তোমরা পড়বে আলাদা করে চ্যাপ্টার হিসাবে, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে বহু প্রশ্ন আসে। নেক্সট যে বিষয়টা সোভিয়েত কনস্টিটিউশন থেকে নেওয়া সেটা হলো যে আইডিয়াল অফ জাস্টিস ইন দ্য প্রিয়াম্বেল। অর্থাৎ কি না, ভারতের সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনায় যে ন্যায় বিচারের যে ধারণা, আইডিয়াল অফ জাস্টিস, সেই ন্যায় বিচারের ধারণাটাও কিন্তু নেওয়া হয়েছে সোভিয়েত কনস্টিটিউশন থেকে। ভারতের সংবিধানের প্রস্তাবনাতে এই
ন্যায় বিচার ধারণাটা রয়েছে। নেক্সট, ফ্রেঞ্চ কনস্টিটিউশন, অর্থাৎ ফ্রান্সের সংবিধান থেকে কোন কোন বিষয় নেওয়া হয়েছে। ফ্রান্সের সংবিধান, তো ফ্রান্সের সংবিধান থেকে রিপাবলিকের ধারণাটা নেওয়া হয়েছে। যে রিপাবলিকের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাও ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এর পাশাপাশি আইডিয়াল অফ লিবার্টি, ইকুয়ালিটি, ফ্যাটার্নিটি ইন দ্য প্রিয়াম্বেল, এখানে কিন্তু ওই লিবার্টি, ইকুয়ালিটি, ফ্যাটার্নিটি এবার কমা হবে, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্যাটার্নিটি এরকম হবে। লিবার্টি মানে স্বাধীনতা, ইকুয়ালিটি মানে সাম্যতা, এবং ফ্যাটার্নিটি মানে হচ্ছে ভ্রাতৃত্ববোধ সহজ কথায়। লিবার্টি, ইকুয়ালিটি, ফ্যাটার্নিটি এই তিনটে কনসেপ্ট ভারতের সংবিধানের যে প্রস্তাবনাটা রয়েছে সেটাও কিন্তু নেওয়া হয়েছে এই ফ্রান্সের সংবিধান থেকে। নেক্সট, সাউথ আফ্রিকান কনস্টিটিউশন, মানে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে কোন কোন বিষয়গুলো ভারতের সংবিধানে নেওয়া হয়েছে। তো মেনলি এইটা খুব গুরুত্বপূর্ণ, প্রসিডিওর ফর অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধান সংশোধনের যে পদ্ধতি ভারতের সংবিধানের 368 নম্বর ধারায় রয়েছে, সেটাও কিন্তু এই সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি, তো বিভিন্ন সংবিধান সংশোধনে কি কি বিষয় সংশোধিত হয়েছিল সেগুলো কিন্তু বহু পরীক্ষাতে আসে, তোমরা আলাদা করে এই সংবিধান সংশোধনের বিষয়ে পড়বে, আমি পরে ভিডিও দিয়ে দেবো, পড়বে। তো এই যে সংবিধান সংশোধনের যে পদ্ধতি, সেই পদ্ধতিটা সাউথ আফ্রিকার যে সংবিধান সেখান থেকে নেওয়া হয়েছে। এই সংবিধান সংশোধনের পদ্ধতি ভারতের সংবিধানের 368 নম্বর ধারায় রয়েছে। এই ধারাটাও বহু পরীক্ষাতে জানতে চায় যে কত নম্বর ধারায় সংবিধান সংশোধনের পদ্ধতি রয়েছে, 368 নম্বর ধারায়। নেক্সট, ইলেকশন অফ মেম্বার অফ রাজ্যসভা, তোমরা একটু আগেই জেনেছো যে 12 জন মেম্বারকে রাষ্ট্রপতি মনোনীত করে, এবং বাকি যে মেম্বার রয়েছে রাজ্যসভা তাদের তো নির্বাচিত হতে হয়। তো কিভাবে নির্বাচিত হবে, সেই নির্বাচনের যে পদ্ধতি, সেই পদ্ধতির বিষয়টাও কিন্তু সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। নেক্সট, ওয়াইমার কনস্টিটিউশন অফ জার্মানি, অর্থাৎ জার্মানির সংবিধান থেকে যে বিষয়গুলো ভারতের সংবিধান নেওয়া হয়েছে। তো যেটা নেওয়া হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো যে সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং ইমার্জেন্সি, তার মানে কি, যখন ইমার্জেন্সি চলবে বা যখন জরুরি অবস্থা চলবে তখন কয়েকটা ফান্ডামেন্টাল রাইটস বাদে বাকিগুলো সাসপেন্ড হয়ে যাবে, অর্থাৎ বাকিগুলো কাজ করবে না। মানে তুমি যখন জরুরি অবস্থা চলছে তখন তোমার সমস্ত মৌলিক অধিকার কার্যকরী হবে না। তো ভারতের সংবিধানে এই যে বিষয়টা, যে জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ, এই বিষয়টা কিন্তু নেওয়া হয়েছে ওয়াইমার কনস্টিটিউশন থেকে। ভারতের সংবিধানের 359 নম্বর ধারায় এই বিষয়টা বলা রয়েছে যে জরুরি অবস্থার সময় কিছু মৌলিক অধিকার রদ থাকবে, মানে কিছু অধিকার কার্যকরী হবে না। নেক্সট, জাপানিজ কনস্টিটিউশন, অর্থাৎ জাপানের সংবিধান থেকে কি কি বিষয় ভারতের সংবিধানে নেওয়া হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হলো প্রসিডিওর স্ট্যাবলিশ বাই ল, এই যে কনসেপ্টটা এটা জাপানের সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, তো ভারত শাসন আইন 1935। তো 1935 সালে যে ভারত শাসন আইন, সেখান থেকে ভারতের সংবিধানের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নেওয়া হয়েছে। তো সেগুলো কী কী দেখে নাও। প্রথম হচ্ছে ফেডারাল স্কিম মানে কি, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে কনসেপ্টটা, সেই বিষয়টা ভারতের সংবিধানে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট সেখান থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্যের একটা ক্ষমতা রয়েছে, কেন্দ্রের একটা ক্ষমতা রয়েছে, অর্থাৎ ক্ষমতা রাজ্য এবং কেন্দ্রের মধ্যে বণ্টিত। এটা হলো ফেডারাল স্কিমের মেন বিষয় বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রধান বিষয়। নেক্সট, অফিস অফ গভর্নর, যে রাজ্যপাল থাকবে, এই বিষয়টা কিন্তু নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। এবং ভারতের সংবিধানের 153 নম্বর ধারায় বলা হয় যে গভর্নর থাকবে, গভর্নর যে পদ, সেই পদটা সম্পর্কে বলা হয়, রাজ্যপালের যে পদ, সেই পদটা সম্পর্কে বলা হয়ে থাকে। নেক্সট, পাবলিক সার্ভিস কমিশন, মানে যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং স্টেট পাবলিক সার্ভিস কমিশন রয়েছে, তো সেই কনসেপ্টটাও কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ ভারত শাসন আইন 1935 থেকে পাবলিক সার্ভিস কমিশনের যে কনসেপ্ট সেটা নেওয়া হয়েছে। ভারতের সংবিধানের 315 নম্বর ধারায় বর্তমানে এই পাবলিক সার্ভিস কমিশনের বিষয়ে বলা রয়েছে, তোমরা আলাদা করে পাবলিক সার্ভিস কমিশন পড়ে নেবে। নেক্সট, ইমার্জেন্সি প্রভিশন, অর্থাৎ যে জরুরি অবস্থা, ভারতের সংবিধানে যে 3 রকমের জরুরি অবস্থার কথা বলা হয়েছে, এই জরুরি অবস্থার ধারণাটাও কিন্তু ভারত শাসন আইন 1935 থেকে নেওয়া হয়েছে। এবং এই জরুরি অবস্থার ধারণা, ভারতের সংবিধানে 3 রকমের জরুরি অবস্থার কথা বলা হয়েছে। একটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি বা বলতে পারি যে প্রোক্লেমেশন অফ ইমার্জেন্সি, আর একটা হচ্ছে স্টেট ইমার্জেন্সি, একটা ফিনান্সিয়াল ইমার্জেন্সি। মনে রাখবে এর মধ্যে ফিনান্সিয়াল ইমার্জেন্সিটা একবারও জারি করা হয়নি এবং স্টেট ইমার্জেন্সিটা সবচেয়ে বেশিবার জারি করা হয়েছে। এবং ভারতের সংবিধানের 352 নম্বর ধারায় রয়েছে হচ্ছে প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি, বা যেটাকে আমরা ন্যাশনাল ইমার্জেন্সি বলি, সেটা রয়েছে। আর ভারতের সংবিধানের 4টে নম্বর ধারা পড়ে, মানে 352 থেকে 4টে নম্বর ধারা, মানে 356 নম্বর ধারায়
356 নম্বর ধারায় বলা হয়েছে স্টেট এমার্জেন্সির বিষয়ে, এবং ভারতের সংবিধানের 360 নম্বর ধারায় বলা হয়েছে ফিনান্সিয়াল এমার্জেন্সি বা অর্থনৈতিক জরুরি অবস্থা সম্পর্কে। তো এই 3 রকমের এমার্জেন্সি সম্পর্কেও ডিটেলসে তোমাদেরকে পড়তে হবে, কখন কোনটা অ্যাপ্লাই করা যায়। তো এই যে এমার্জেন্সি প্রভিশন বা জরুরি অবস্থা, এই কনসেপ্টটাও এখান থেকে নেওয়া হয়েছে। তো আজকে এই পর্যন্তই। তোমরা যদি এগুলো খাতায় নোট করে নাও, তোমরা সবচেয়ে বেশি লাভবান হবে। আশা করি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে। কালকে জিকে বুস্টার সিরিজের আরেকটা ভিডিও আপলোড হবে, তোমরা দেখে নাও। জিকে বুস্টার সিরিজের ভিডিও নর্মালি 10:30 থেকে 11টার মধ্যে আপলোড হয়, আর এই কুইক জিকে রিভিশন সিরিজের ভিডিও সন্ধ্যা 5:30 থেকে 6টার মধ্যে আপলোড হয়। অনেক সময় নেটের স্পিডের কারণে একটু দেরি হয়ে যায়, তো 5:30 থেকে 6টার মধ্যেই হয়ে যায়। তোমরা কমেন্ট করো আর কোন কোন বিষয়ে তোমাদেরকে ভিডিও দেবো, শর্ট ভিডিও। ধন্যবাদ।